আছে প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। জনপ্রশাসন জনবান্ধব নয় বলে মনে করেন দেশের ৮০% মানুষ। গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে পাওয়া গেছে এ তথ্য। জনপ্রশাসন সংস্কারকে কেন্দ্র করে এক জনমত জরিপে এমন মতামত উঠে এসেছে। জনপ্রশাসন সংস্কার কমিশন ১,০৫,০০০ নাগরিকের মতামত নিয়ে করেছে এই জরিপ। চলুন আমরা দেখে আসি জরিপ থেকে উঠে আসা জনপ্রশাসন সম্পর্কে নাগরিকদের উল্লেখযোগ্য কিছু মতামত। ৬৮.৮% মানুষ মনে করেন বিগত ১৫ বছরে জনপ্রশাসনের নিরপেক্ষতার অভাব ছিল। ৯৬% মানুষের অভিমত জনপ্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে। ৬৬.৪% মানুষ মনে করেন সরকারি কর্মচারীরা নাগরিকদের সাথে শাসকের ন্যায় আচরণ করেন। ৩১% মতে সরকারি কর্মচারীরা মানুষের সাথে অসৌজন্যমূলক ব্যবহার করেন। ৫২% উত্তরদাতার মতে ঘুষ ছাড়া কোনো সেবা পাওয়া যায় না। ৪৬% অভিজ্ঞতা সেবা চাইতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন তারা। জনপ্রশাসনের সংস্কার চান ৮৪.৪% মানুষ। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় জনবান্ধব জনপ্রশাসন। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন এক্সপার্ট মানুষ উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন জনাব হোসেন আব্দুল মান্নান, লেখক, কলামিস্ট ও সাবেক সচিব। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য। মান্নান স্যার, আপনাকে দিয়ে শুরু করে, আপনি দীর্ঘদিন ধরে জনপ্রশাসনে কাজ করেছেন, এখন অবসরে গিয়েছেন, একেবারে সর্বোচ্চ পর্যায়ে যদি বলি সচিব পর্যন্ত আপনি কাজ করেছেন। এই যে জনগণের মনে জনপ্রশাসনকে নিয়ে এত অভিযোগ, এই জরিপ সম্পর্কে আপনার মতামত কি? জরিপটা নিয়ে ইতিমধ্যে সারা দেশে আমি লক্ষ্য করেছি যে একটু আলোচনা আছে। বিশেষ করে জনপ্রশাসনে যারা কাজ করছে এখন, তরুণ প্রজন্মের কর্মকর্তারা, কর্মচারীরা, তাদের মধ্যে আলোচনা আছে, বিস্তর আলোচনা। আমাদের দেখতে হবে যে জরিপটা জনপ্রশাসন সংস্কার কমিশন করেছে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে কীরকম জরিপ হলো এটা। তারা নিজেরাই বলেছেন, এই জরিপে আমি লক্ষ্য করেছি, যে আমি নিজে পড়ে দেখেছি, যে তারা বলেছেন যে ১,০৫,০০০ মানুষের মতামত তারা নিয়েছেন। এর মধ্যে মাত্র ৫,০০০ মানুষের সরাসরি মতামত নিয়েছেন, আর ১,০০,০০০ মানুষের মতামত এসছে অনলাইনে, আমি লক্ষ্য করেছি। এবং তিনি যে জরিপ তারা সাবমিট করেছে, যে সংস্কার কমিশন, এই কমিশনে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি, যে তারা নিজেরাই বলেছেন যে এটা ৪টি বিভাগে, ৯টি জেলায় আর ৫টি উপজেলার মধ্যেই তাদের সীমাবদ্ধ ছিল। এর মানে হলো এর বাইরেও কিন্তু ৮টা বিভাগ, আমাদের জেলা ৬৪টা, আর উপজেলা আপনি জানেন যে ৫০০, আমাদের ৫৫০-র বেশি উপজেলা। আমি বলবো না যে এই জরিপটা একেবারে ভিত্তিহীন, তা না, সব কিছু তো একসাথে করা যাচ্ছে না। এই ১,০০,০০০ বা ১,৫,০০০ মানুষের মধ্যে যে রেসপন্স আমরা পাচ্ছি, বা মানুষের যে অপিনিয়ন আমরা পাচ্ছি, এটাকেই ধরে নিতে হবে যে সারা দেশের একটা চিত্র। আমরা এটাই ধরে নিচ্ছি, এই ধরে নিয়েই কিন্তু কথা বলছি। তবে এইটি সত্য যে এটা সারা দেশের চিত্র নয়। তবু আমরা আপনার কি মনে হয় এটা একটু চেঞ্জ হতে পারতো যদি সারা দেশে হয়, আর একটু ভালোবাসা পেতে পারতেন জনপ্রশাসনের? যেমন আমি দেখেছি যে কতগুলো জেলা দেখেছি, চাঁদপুর, নোয়াখালী, বা এই যে এটা অন্য নর্থ বেঙ্গলে কেমন হতো, বা এটা দেখা যেতে পারতো, বা সারা দেশে হলে হয়তো বা একটু চিত্রটা অন্যরকম হতে পারতো। এই যে আপনি যে কথাটা বলছেন যে এরকম কেন, জনপ্রশাসন জনবান্ধব নয় কেন, আর অভিযোগটা কেন, এটা যদি আমরা বলি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, একটু লম্বা বিষয়, তবু আমি সংক্ষেপে বলছি আর কি। জনবান্ধব প্রশাসন, আমি জনপ্রশাসন বলতে কিন্তু এই যে জরিপ এবং আমাদের কমিশন যে রিপোর্ট করেছে, এই কমিশন কিন্তু জনপ্রশাসন বলতে শুধু অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারকে বোঝায়নি, এটা কিন্তু সার্ভিসের সকল সার্ভিসকেই বোঝানো হয়েছে। জনপ্রশাসন বলতে কিন্তু সকল ক্যাডার এখানে আছে, ডাক্তার আছে, এখানে শিক্ষকরা আছে, কৃষিবিদরা আছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত সকলকেই বোঝানো হয়েছে। আলাদা করে প্রশাসন, মাঠ প্রশাসনকে কিন্তু বোঝায়নি। তবু আমি বলছি যে জনবান্ধব কেন নয়, এই বিষয়টি যদি সবাই বলে,
আমি বলতে চাই একটি কথা, এটা মনে হতে পারে আপনার কাছে যে আপনি এটা কেমন করে বললেন। আমার কাছে মনে হয়েছে কোনো কালেই জনপ্রশাসন জনবান্ধব, পুরোপুরি নিরঙ্কুশভাবে জনবান্ধব কখনোই ছিল না। কারণ হলো জনপ্রশাসনটা সবসময় সরকার নিয়ন্ত্রিত ছিল। এটা যদি আমরা ব্রিটিশ আমল থেকে দেখি, পাকিস্তান আমলেও যদি দেখি, যে গোটা পাকিস্তান আমলে কিভাবে জনপ্রশাসন এই জনগণের উপরে তারা কিভাবে কাজ করেছে, মানুষকে নিয়ে কিভাবে কাজ করেছে। পাকিস্তান আমলের চিত্র এক ধরনের ছিল, কারণ মানুষ এত কিছু জানতই না, তারা যা করেছে সেটাই। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আস্তে আস্তে বরং পরিবর্তন হয়েছে, মানুষের শিক্ষার হার বেড়েছে, মানুষ সচেতন হয়েছে, জনবান্ধব জনপ্রশাসনের জন্য মানুষ আন্দোলন করতে চাচ্ছে, প্রতিবাদ করতে চাচ্ছে। মানুষ গিয়ে তাকে তার বিরুদ্ধে সে কমপ্লেইন করা শিখেছে। এগুলো বেশি দিন আগে শিখেনি, আগে কিন্তু এরকমটা করতো না। উপনিবেশিক একটা মানসিকতা ছিল। লাহোর একাডেমিতে যখন প্রশিক্ষণ হতো 50-এর দশকে, পাকিস্তান হওয়ার পরের কথা বলছি, বা 60-এর দশকে, তখনকার অফিসাররা কেমন ছিল, তাদের মেন্টালিটি কেমন ছিল। কিন্তু সেখান থেকে দূরে আসার জন্যই তো একটা স্বাধীন দেশ আমরা করেছি, এবং আমাদের সেই প্রত্যাশাটা আছে যে স্বাধীন দেশে আমার প্রশাসনও আমার বন্ধু হবে। স্যার, আপনার কাছে আবার নিশ্চয়ই আসবো। প্রফেসর আরফিনা ম্যাম, আপনার কাছে শুনতে চাচ্ছি, যদি আমার দর্শক এবং আমার মনের প্রশ্ন যেটা বলি যে একটা জনবান্ধব প্রশাসন বলতে আমরা আসলে কি বুঝি, এটা যদি একটুখানি বলেন আপনি। জনগণের প্রতি যে প্রশাসন রেসপন্সিভ, জনগণের চাহিদার সাথে যে প্রশাসন সবসময় রিয়্যাক্ট করে, চাহিদা অনুযায়ী সেবা দেয়, সেই প্রশাসনকে আমরা জনবান্ধব প্রশাসন বলবো। এখন আপনি যে জরিপের কথা বললেন, সেই জরিপ নিয়ে আমি একটু আসলে আমি ওনার সাথে কিছুটা দ্বিমত পোষণ করব। আমি এই জরিপটা দেখে সত্যি কথা বলতে গেলে আমি খুব একটা আশ্চর্য হইনি, কারণ এটাই হচ্ছে আসলে বর্তমানে প্রশাসনের চিত্র। জরিপের যে ফলাফল এসছে, এটা দেখে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে এটা আসলে গত এক যুগ আগে যা ছিল, আমার মনে হয়েছে যে এখনো সেই অবস্থায় আছে। ইন্ডিকেটরগুলো, সূচকগুলো তেমন কোনো পরিবর্তন হয় নাই, সূচকের ফলাফলগুলো তেমন কোনো পরিবর্তন হয়নি। আমি একটু স্পেসিফিক্যালি বলতে চাই যে 2012 সালে ইউএনডিপি পরিচালিত একটা সার্ভে, আরো ছোট পরিসরে আমরা একটা গবেষণা করি 7টা পাবলিক সার্ভিস নিয়ে। সেখানেও আমি দেখেছি যে অ্যাভারেজে 52% লোক ঘুষ ছাড়া কোনো সেবা পায় না, এবং জমি সংক্রান্ত সেবার ক্ষেত্রে এই ভাগটা ছিল 62%, মানে সবচেয়ে বেশি ছিল। তো এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো যে হেনস্থার শিকার হচ্ছে, তারপরে সদাচরণ পাচ্ছে না সেবা পেতে গিয়ে জনসাধারণ, এই বিষয়গুলো আমরা দেখে এসেছি যে একই অবস্থা। তো এই জিনিসটার কোনো পরিবর্তন আমি আসলে আমি দেখতে পাই নাই। এটা একটা। আরেকটা হচ্ছে আপনি বলছেন যে কেন আসলে এই অবস্থাটা, কেন এই অবস্থাটার পিছনে কারণটা কিন্তু আমি বলবো যে এটা আমাদের নীতিগত কিছু ব্যর্থতা আছে, প্রশাসনে কাঠামোর কিছু ব্যর্থতা আছে। যেমন সবকিছু যদি আপনি সবকিছু সেন্ট্রালাইজড করে রাখেন, কেন্দ্র থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেন, যেই উপজেলা যেই গ্রামের মানুষগুলোকে সেবাটা দিবে সেই উপজেলা প্রশাসনের হাতে আপনি ক্ষমতাটা তো সেভাবে বিকেন্দ্রীকরণ করছেন না। ম্যাডাম, সরকারের দায় আসলে কতটা? সরকারের দায় আমি বলবো সবচেয়ে বেশি এখানে, কারণ সরকারের নীতিগত ব্যর্থতাই এখানে সবচেয়ে বেশি। কারণ আপনি সেবাটাকে যত বেশি বিকেন্দ্রীকরণ করবেন, যত বেশি জনগণের কাছে নিয়ে যাবেন, ততই কিন্তু জনগণ ভালো সেবা পাবে। হ্যাঁ, তো এখন বিকেন্দ্রীকরণ বললে কিভাবে বিকেন্দ্রীকরণ মানে কি বলছি? বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে আপনি সিদ্ধান্ত গ্রহণে যেই আপনার ফিল্ড লেভেলে মাঠ প্রশাসনে যেই প্রোভাইডাররা আছেন, সার্ভিস প্রোভাইডাররা আছেন, তাদেরকে ডিসক্রিশনারি পাওয়ার দিতে হবে, তাদেরকে ফিনান্সিয়াল পাওয়ার দিতে হবে, আর্থিক ক্ষমতা তাদের থাকতে হবে। সেই ক্ষমতাটাও তাদের নাই। সেই কারণে অনেক সময় কিন্তু যারা সেবা গ্রহীতারা, তারা কিন্তু কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছে না। এবং আমি যদি বলি যে ধরেন অসন্তোষটা গিয়ে ওই কর্মকর্তার উপরে, অসন্তোষটা আসছে হচ্ছে কর্মকর্তার উপরে। আসলে তো আপনার কাঠামোগত দুর্বলতা। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমা
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে নিরপেক্ষ থাকতে না পারা বা যথাযথ সার্ভিসটা দিতে না পারা আপনাদের জায়গায়, সবটা দোষ মানে ব্যক্তি পর্যায়ে রাখার মনে হয় আমার অতটা যৌক্তিক না। সো আপনারা আসলে কোন কোন চ্যালেঞ্জ ফেস করেন জনবান্ধব হয়ে ওঠার ক্ষেত্রে? ইচ্ছে থাকলেও পারেন না নিশ্চয়ই, এরকম আছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এটা কখনোই আমি মনে করি না যে কর্মচারীরা এর জন্য পুরোপুরি দায়ী। এটা একেবারে ভেরি ফিউ এ নাম্বার, আপনি বলতে পারেন খুবই সংখ্যা, একেবারেই আমরা বলবো যে এই লঘিষ্ঠ, এরা সংখ্যা খুবই কম যাদের মানসিকতা এরকম। আমরা তো করতেই দিচ্ছি না কাউকে। যেমন ম্যাডাম যে কথাটা বললেন, কি বলছেন যে সার্ভিস, ধরুন আমি একটা কি করতে গেলাম, একটা ড্রাইভিং লাইসেন্স করতে গেলাম, ড্রাইভিং লাইসেন্স আমি গেলাম একটা উপজেলায়, আমার কাছে বললো যে এটা তো এখানে হবে না, কিশোরগঞ্জে যান। কিশোরগঞ্জে গেলাম আমি, ওখানে এডির কাছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের কাছে, বিআরটি এর, সে বললো যে না আপনারটা এখানে করা যাচ্ছে না, এই করতে হবে সেই করতে হবে। এই যে ওয়ান স্টপ সার্ভিস নানানভাবে করার চেষ্টা করেছিল গত কয়েক বছরই, দেখেছি গত 20 বছর 25 বছরে গত সরকার, কিন্তু এইগুলো যতটা নতুন নতুন প্রকল্প, নতুন নতুন সিস্টেম চালু করার চেষ্টা করেছে, সেটা কিন্তু বাস্তবায়ন করা যায়নি। কারণ কেন বাস্তবায়ন করা যায়নি? আমরা ওয়ান স্টপ সার্ভিস কেন্দ্র খুলেছি, কিন্তু আমার এখানে উপযুক্ত লোক নেই, যথাযথ কোনো ব্যক্তিকে আমরা বসাতে পারিনি। এই একটা দিক গেল। আর দ্বিতীয়ত জনবান্ধব হওয়া না হওয়ার জন্য যদি আপনি একটা কথা বলেন, আমি কিন্তু বলতে চাই অন্যটা। জনবান্ধব কি একজন কর্মচারী হতে পারবে? জনবান্ধব হতে হবে জনপ্রতিনিধির সবার আগে। আপনি যদি মনে করেন জনপ্রতিনিধি তো জনবান্ধব না, যাদেরকে আপনি নির্বাচিত করেছেন, যেভাবেই নির্বাচন হোক, যিনি আপনার উপরে বসে আছে, আমি যে কর্মচারী, যে কর্মকর্তা মাঠ প্রশাসনে চাকরি করছে, সেও তার ফেভারের জন্য তার নির্দেশের অপেক্ষায় থাকে। আর যদি তার স্বাধীন মতে সে সার্ভিসটা দিতে চায়, সে সার্ভিস প্রোভাইডার হিসাবে সার্ভিস দিতে চায়, সে তার একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে যদি সার্ভিস দিতে চায়, সে তার এই আসনে থাকতে পারে না। তার সেফগার্ড কি? তাহলে এটা আপনাকে দেখতে হবে। এটা কি স্যার আরেকটা জায়গায় 52% মানুষ বলছেন ঘুষ ছাড়া কোনো সেবা পান না, এটা নিয়ে কি বলবেন? এইটা একটা ভালো কথা বলছেন, ঘুষ এটা আমাদের দেশে এখন একেবারে রন্ধ্রে রন্ধ্রে। আমি বলবো না, আমি অবসরের পরে আমার কাছে আরো মনে হয়েছে ভয়াবহ। যখন আমি চাকরিতে ছিলাম তখন প্রটেকশন দিতাম যে না 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 এটা হতে পারে না, এটা সে করতে পারে না। আমি অবসর গ্রহণ করার পরে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে আমি যখন এখন খোঁজখবর নেই, এটা একেবারে সর্বত্র ছড়িয়ে পড়েছে, সংক্রমিত হয়ে পড়েছে। এটা আপনাকে একটা কথা বলি যে কেন ঘুষ ছাড়া হচ্ছে না, এটা একটা নষ্ট হয়ে যাওয়া একটা সমাজ ব্যবস্থা। এটা কারা করেছে? এটা করেছে কারা জানেন? এটা করেছে সরকার, এটা করেছে জনপ্রতিনিধিরা, এটা করেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার মাধ্যমে। আপনি জনবান্ধব কিভাবে করবে? মানে স্বেচ্ছাচারিতার একটা জায়গা, আপনি তো এটা পারছেন না। কারণ হলো এই যে আরেকটি কথা বলি, আপনাদের একটা প্রশ্নে আপনি করছেন এটা যে এই যে কেন তারা মানুষের সাথে প্রভুর মতো আচরণ করছে। আপনি আমাকে বলেছেন প্রভুর মতো আচরণ, তো এটা টপ ডাউন সিস্টেম, টপ ডাউন। এটা প্রধানমন্ত্রী প্রভুর মতো আচরণ করছেন মন্ত্রী এবং এমপির সাথে, মন্ত্রী আচরণ করছে এমপির সাথে প্রভুর মতো, এমপি আচরণ করছে কর্মচারীর সাথে প্রভুর মতো, কর্মচারী আচরণ করছে সেবাগ্রহীতার সাথে প্রভুর মতো। এটা তো উপর থেকে আসছে, এটা তো আপনি নিচ থেকে একজন কর্মচারী এই প্রভুর মতো আচরণ করতে পারে না। অনেকে আবার এই প্রশাসন নামটা বদলে ফেলার পক্ষেও আসলে মতামত দিয়েছেন কমিশনে, আমরা দেখতে পেয়েছি। এছাড়া এই জনমতে জনবান্ধব প্রশাসন কিভাবে হতে পারে, জনগণই তার পক্ষে মতামত দিয়েছেন। আমরা একটু দেখে আসি কয়েকটি পয়েন্টস। প্রিয় দর্শক, জনবান্ধব জনপ্রশাসনের জন্য যা যা করা দরকার বলে মনে করেন জনগণের একাংশ, সেগুলো হচ্ছে কর্মচারীদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত প্রশাসন, রাজনৈতিক চাপে প্রভাবিত না হয়ে কাজ করা, ব্যবস্থাপনা ও সেবা প্রদান প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার ও তার প্রসার, কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি। প্রফেসর আরফিনা ম্যাম, আপনার কাছে একটুখানি জানতে চাচ্ছি যে জনগণের এই চাহিদাগুলো রয়েছে, তারা মনে করেন এগুলো করলে অনেকখানি জনবান্ধব হতে পারে। আপনি এগুলোর সাথে কতটা একমত বা নতুন কিছু অ্যাড করতে চান? আচ্ছা, আমি এর আগে এই বিষয়ে আসার আগে আরেকটা কথা আমি তখন বলতে ভুলে গেছি, যে জরিপের বিষয়টা।
যে আরেকটা যে মানুষকে ঘুষ দিতে হচ্ছে, মানুষ হেনস্থার শিকার হচ্ছে, এসব কিছু কেন হচ্ছে এগুলোর পিছনে কিন্তু জরিপের মধ্যেই যে ফলাফলটা 94% মানুষ মনে করে যে জবাবদিহিতা এবং হচ্ছে জবাবদিহিতার অভাব সরকারের, তাই না, সরকারি কর্মচারীদের জবাবদিহিতার অভাব। তো এটা আমার কাছে খুবই স্ট্রাইকিং মনে হয়েছে যে মানুষ এখন বুঝতে পারছে যে সরকারি কর্মচারীদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, হ্যাঁ, এবং তারা যেমন ইচ্ছা তেমন আচরণ করছে, তাদেরকে কেউ কোনো কিছু বলার কেউ নাই। তো এগুলোর কারণেই কিন্তু সবাই এরকম স্বেচ্ছাচারী একটা আচরণে। ম্যাম, এই প্রশ্নটা আমি করবো ভাবছিলাম যে এই জবাবদিহিতা আসলে কার কাছে থাকা উচিত? এটা সরাসরি জনগণ নাকি মানে জনপ্রতিনিধি? আমি যখন সার্ভিস প্রোভাইডিং ডেস্কে আছি, আমি যখন সার্ভিস প্রোভাইডার, আমি যখন একজন জনপ্রশাসনের একজন কর্মকর্তা বা কর্মচারী যাই হই, আমি সেবা দিব জনগণকে, তাই তো? তখন আমার জবাবদিহিতা হবে সরাসরি আমার জনগণের কাছে। তো আমাদের আসলে পুরো পাবলিক সার্ভিসে এই এথিক্সটাই, এই মোরালিটি, এই বিষয়গুলোই মনে হয় যে এগুলো এখন আর প্র্যাকটিস করা হচ্ছে না। যে আসলে একজন পাবলিক সার্ভেন্ট কার কাছে অ্যাকাউন্টেবল হবে? সে তো জনগণের কাছে, যাকে সে সেবা দিচ্ছে তার কাছে সে জবাবদিহিতা থাকবে তার কাছে। কিন্তু এই জিনিসটা কিন্তু এখন নাই। আপনি রাজুকে যান, আপনি পাসপোর্ট করতে যান, আপনি বড় বড় জায়গাগুলোতে যান, আপনি ঢাকা মেডিকেল কলেজ যান, সিটিজেন চার্টারের একবার প্রচলন হলো, কিন্তু সিটিজেন চার্টার কি আছে? ওটাকে ফলো করা হচ্ছে? কোথাও করা হচ্ছে না। তো একটা জিনিস যেটা ভাই বললেন যে এই যে জনগণ কিন্তু অনেক সচেতনও হয়েছে, জনগণ এটা বুঝতে পারছে যে এই প্রশাসকদের, এই প্রোভাইডারদের কোনো জবাবদিহিতা কারো কাছে নাই, কাজে আমরাও আসলে আর মানে সহজ পথে আর সেবাটা পাবো না, সেই কারণে আমাদেরকেও বাঁকা পথে গিয়ে সেবাটা নিতে হবে। তো এই জিনিসটা একটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন। এটা থেকে আমরা কিভাবে বের হব এটা আসলে সরকার এবং পরবর্তীতে আমাদের যারা নেতৃত্ব দেবেন দেশকে, তারা এটা ঠিক করবেন। সেখান থেকে বের হওয়ার পথটা খুব একটা যে রকেট সায়েন্স তাও না। তার সাথে আমি মনে করি যে প্রশাসনকে যদি বিকেন্দ্রীকরণটা করা যায়, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এটা যদি করা যায়, সেবাটা আমার মনে হয় আরো সহজ হবে। যদি আপনার সেবাকে ডিজিটাইজ করেন, সবকিছু ট্রান্সপারেন্ট যদি করতে পারেন, ট্রান্সপারেন্সিটা এনশিওর করতে পারেন, তাহলে সেবাটা জনবান্ধব হতে পারে কিছুটা। কারণ মানুষ জানবে যে আমি সেবাটা কিভাবে পাবো আর কি করলে আমি সেবাটা পাবো না। ডিজিটাল বাংলাদেশ বলার পরেও যে আমাদের এত জায়গায় ডিজিটালাইজেশনের ঘাটতি, এটাকে ইচ্ছাকৃত বলে মনে করেন? কারণ আমাদের ইন্টারনেটের আসলে আমরা তো ডিজিটাইজ করতে চেষ্টা করেছি, কিন্তু অনেক কিছু আমাদের স্ট্রাকচারাল কিছু প্রবলেম আছে। যেমন অনেক জায়গায় ইলেকট্রিসিটি আনইন্টারাপ্টেড নাই, তারপরে ইন্টারনেট নেটওয়ার্ক থাকে না, অনেক জায়গায় এটা আনঅ্যাভেলেবল। এইসব বাস্তবতার কারণেও কিন্তু অনেক জায়গায় সেবাটা ওইভাবে আনইন্টারাপ্টেডলি মানে ডিজিটাইজ করা যায় নাই। তারপরেও কিছু কিছু সেবা তো ডিজিটাইজ হয়েছে, যেগুলো হয়েছে সেগুলোতে কিন্তু ভালো ফলাফল এসছে। আরেকটা হচ্ছে যে কোড অফ কন্ডাক্ট, এই যে সব পাবলিক সার্ভেন্টদের কোনো দোষী নাই, সেটাও কথাটা ঠিক না। এই জিনিসটাও তো ঠিক যে যারা খুব একেবারে খুব ধরনের স্ট্র্যাটেজিক বা ধরেন ক্রিটিক্যাল যে পয়েন্টে আছে সেবাদানকারী যে সংস্থাগুলোর কথা বললাম, আমি রাজুকের কথা বললাম যেমন, তারপরে ধরেন আপনার স্বাস্থ্য সেবা নিতে গেলেও সেখানেই অবস্থা। আপনি বিশেষ করে মেডিকেল কলেজ হসপিটালগুলোতে একজন গরিব মানুষের জন্য মেডিকেল কলেজ হসপিটালে সেবা পাওয়াটা কিন্তু খুব সহজ নয়। সেখানে একটা সিট পাওয়া ভর্তির জন্য সেটা সহজ নয়। এগুলোর মানেই তো হচ্ছে সিস্টেম ইজ নট ওয়ার্কিং, তাই না? এই সিস্টেমটাকে আপনি যদি একেবারে রেসপন্সিভ করায়, যে মানুষ জানবে যে আমি এভাবে গেলে এটাই হচ্ছে পথ এই সেবাটা পাওয়ার, এই পথটাকে ডিফাইন করা, এই পথটাকে ট্রান্সপারেন্ট একদম। মানে এটা কোনো সহজ কিছু, অনেক জটিল মনে হয়, আমি জানি না। তারপর আইনি সহায়তা একজন গরিব মানুষের জন্য অত সহজ নয় আইনি সহায়তা পাওয়া, এটা তার কাছে মানে অনেকে সেই ভয়ে আসলে এখন যায় না সেবা নেওয়ার জন্য। গরিব মানুষ কি শিক্ষিত মানুষরাও যায় না আইনি সহায়তা নেওয়াটাই মনে করে এই জটিলতায় ঢুকতে চায় না। একজন প্রশাসনিক কর্মকর্তাকে তখনই আসলে জনবান্ধব আপনার মনে হবে যখন সিস্টেমটা আপনার সহজ হবে, আপনার সুবিধার জন্য হবে, আপনার বন্ধু সুলভ হবে। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই।
জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন। মান্নান স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, যখন একজন কর্মকর্তা সৎ এবং নিষ্ঠাবান হন, নিজেকে জনবান্ধব করার জন্য বা নিজের দায়িত্ব যথাযথ পালন করার জন্য সরকারের কাছে আসলে তার কি কি দাবি রয়েছে যেগুলো পরিবর্তন দরকার বলে আপনি মনে করেন? আমি এর আগে আপনার একটা প্রশ্ন এটাকে বলে আমি বলছি, জনবান্ধব তো অবশ্যই এটি মূল বিষয়। জনবান্ধব, দ্য পিপুল ফ্রেন্ডলি করা, পাবলিক ফ্রেন্ডলি করা খুবই এটা একটা কঠিন কাজ। আগের প্রশ্নটা যেটা ছিল এটা ছিল ঘুষ সর্বত্র। আমি আপনাকে একটা কথা বলি, ঘুষ এটা কিন্তু খুব সহজে সারা পৃথিবীর কোথাও একেবারে শতভাগ পারেনি। সিঙ্গাপুরে চেষ্টা করেছিল। সিঙ্গাপুর একটা ছোট দেশ, ছোট দেশের ছোট মানুষ, তারা পেরেছিল কিছুটা। আর 98% তারা বলে যে তারা কারাপশন ফ্রি। লি কুয়ান ইউ করেছিলেন। তিনি বলেছিলেন যে যদি পাবলিক সার্ভেন্টদেরকে অ্যাডিকুয়েটলি পেমেন্ট করা হয়, ইফ দে আর অ্যাডিকুয়েটলি পেইড, এটা লি কুয়ান বলেছিলেন। এরপরেও যদি তারা ব্রাইব বা ঘুষ তারা যদি গ্রহণ করে, তাদেরকে সিভিয়ারলি পানিশমেন্টের আওতায় আনতে হবে। এবং তারা এটা করেছিল। তারা এমন মাত্রায় বেতন বৃদ্ধি করেছিল যে তারা যাতে আর কখনো এক্সট্রা কোনো ইনকামের দিকে না যায়। এইটা সিঙ্গাপুর বাস্তবায়ন করতে পেরেছিল লি কুয়ান ইউ। তার বইয়ে আত্মজীবনীতে আছে, ফ্রম থার্ডল টু ফার্স্ট তার বইয়ের নাম। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের অনেক জনসংখ্যার একটা দেশ, এত মানুষ এখানে এটা একটু কঠিন হবে। 2015 সালের বেতন স্কেল তো ডাবল করা হয়েছে আমি সরকারি আপনাকে শুনেন, কর্মচারীদের। এটা আপনি বলেছেন বেতন স্কেল 5 বছর পরে পরে দেওয়া হয়, এবং এই স্কেলের ডাবল ট্রিপলও যদি হয়, আপনার দুর্নীতি ঘুষ গ্রহণ খুব সহজে বন্ধ করা যাবে না। ঘুষটা কিন্তু শুধুমাত্র প্রয়োজনের তাগিদে নেয় এরকম না, এটা একটা ব্যাধি, মানসিক। এটা হতে পারে এরকম যে একটা ব্যাধি হয়ে গেছে তার, দেখবেন তার এই টাকা তার জীবনে কখনো কোনো কাজে লাগছে না। সে জানে এই টাকা আমার কোনো কাজে লাগবে না, তবু সে টাকা ছাড়া থাকতে পারে না। এই ব্যাধি থেকে তো বেরিয়ে আসা অত সহজ নয়। তবু আমি আপনাকে বলছি, বাংলাদেশে যখনই স্কেল দেওয়া হয়েছে, বেতন বৃদ্ধি করা হয়েছে, বাংলাদেশের একটা তিক্ত অভিজ্ঞতা কি জানেন? কিছুদিন পরে, একই বছরে, যে বছর পে স্কেল দিয়েছে, কিছুদিন পরে টিআইবি বলেছে করাপশন বেড়েছে। এটা কারণ কি? পে স্কেল দেওয়ার পরে বলে যে করাপশন বেড়েছে। বিভিন্ন সেক্টর বলে, ল্যান্ডের কথা বলে, পুলিশের কথা বলে, আপনারা জানেন যেগুলোর কথা বলে। এটা একটা রেওয়াজ হয়েছে। আমরা যে কথাটা বলতে চাই, জনবান্ধবের কথা যেটা আপনি বলেছেন, এবং আপনি বলেছেন যে বেতন বৃদ্ধি করে কি এটা বন্ধ করা যাবে কিনা। বেতন বৃদ্ধি করে শুধুমাত্র বন্ধ করা যাবে না, এটা কোনোদিনই কোনো দেশে পারেনি। আমাদের এই যে ম্যাডাম বলছিল না, আপনি ডিজিটালাইজ করতে পারেন সব কিছু, আপনি যদি কেউ যদি কারাপশন করে, এই কারাপশন অটোমেটিক্যালি ধরা পড়বে। সে যে এই কাজটা, অন্যায়টা সে করেছে, এটা সে অটোমেটিক্যালি প্রযুক্তিতে ধরা পড়ে যাবে। এরকম একটা ব্যবস্থার মধ্যে কিন্তু বাংলাদেশ যাওয়ার কথা ছিল, এবং যাওয়ার একটা যথেষ্ট উদ্যোগও গ্রহণ করা হয়েছিল, কিন্তু পারেনি কেন জানেন? আমরা আবারও বলবো, আমরা তো জনবান্ধব রাজনীতি বাংলাদেশে আমরা কোনোদিন একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, আমরা একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, এই সংস্কৃতির মধ্যে আমরা আসতে পারিনি। আমরা একটি কথা বলতে চাই, আমি আপনাকে বলি, আমি কিন্তু খুব উচ্চস্বরেই কথাটা বলছি, ব্যুরোক্রেসিতে, আমলাতন্ত্রে বা জনপ্রশাসনে ততদিনই ভালো ক্ষমতা ছিল, ততদিনই তাদের নিজের ইচ্ছায় সার্ভিস প্রোভাইড করতে পারত, ততদিনই তারা সিলেক্টিভ লোকজনকে সেবা দিতে পারত, যতদিন জনপ্রতিনিধিরা কম ক্ষমতাবান ছিলেন। যেদিন থেকে জনপ্রতিনিধিরা সর্বগ্রাসী হয়ে পড়েছেন, সেদিন থেকে জনপ্রশাসন অসহায়ত্ব প্রকাশ করেছে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আরফিনা ম্যাম এই পয়েন্টটা দিয়ে শেষ করবো আয়োজন, যেহেতু সময় আসলে কম, আরও অনেক কিছু বলার ছিল। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সাথে জনপ্রশাসন জনবান্ধব হওয়া কিংবা তাদের ওই পরিবেশটা পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বা সম্পর্কিত বলে মনে করেন? ছোট্ট করে। অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে গণতন্ত্র এবং জনবান্ধব প্রশাসন একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনার যখন আসল কথা যে প্রশাসন কিভাবে চলে, প্রশাসন তো অবশ্যই রাজনীতি দ্বারা প্রভাবিত হয়।
রাজনীতি আগে, তারপরে প্রশাসন। এখন রাজনীতিটা যদি আপনার জনবান্ধব না হয় তাহলে প্রশাসন কখনোই জনবান্ধব হবে না। এখন ভাই যেটা বলছিলেন যে জনপ্রতিনিধিরা পাওয়ারফুল, আসলে তো ধরেন আমাদের যখন রাজনীতিটা যখন আপনার ওরা জনপ্রতিনিধিত্ব না করে তখন রাজনীতি হয়ে যায় স্বেচ্ছাচারী, তাই না? এবং ওই স্বেচ্ছাচারী রাজনীতি কিন্তু আবার প্রশাসনকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করে। আবার প্রশাসনও তো আসলে সেই স্বেচ্ছাচারী জনপ্রতিনিধিতে আনতে সাহায্য করে, তো সেই জায়গায় আসলে কি হবে? সাহায্য করে সেটাও তো হচ্ছে একটা নেক্সাস হয়েছে, আমরা দেখেছি গত 15 বছরে। হ্যাঁ, সেটা হচ্ছে পলিটিক্স বিউরোক্রেসি একটা নেক্সাস হয়েছে, সেটা পলিটিক্স ইনভাইট করেছে, পলিটিক্স সেভাবে চেয়েছে, সেই জন্য এখন আমাদের এখান থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে আসলে একটা সৎ এবং হচ্ছে দেশপ্রেমিক একটা সরকার এবং রাজনৈতিক পট পরিবর্তন যদি হয়, স্বচ্ছতা যদি হয়, তাহলে সেটা হয়তো প্রশাসন হয়তো সৎ একটা প্রশাসন হতে পারে। আসলে আমরা একদিকে চাচ্ছি যে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত একটা প্রশাসন। যতদিন পর্যন্ত আপনি প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত না করতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু যেই সমস্যাগুলো আছে বিরাজমান, এই সমস্যাগুলো থেকে আমরা বের হতে পারবো না। এবং এখান থেকে এই বিরাজনীতিকরণের জন্যই কিন্তু এই এক্সাম। আপনি যখন ডেপুটি সেক্রেটারি অ্যান্ড অ্যাবাভ এর উপরে যখন আপনি আপনার রাজনৈতিক পছন্দ মতন যে রুলিং পার্টির সাথে অ্যাফিলিয়েটেড যারা তার পছন্দের লোকজনকে আপনি প্রমোশন দিচ্ছেন, কি পলিসি মেকিং পজিশনগুলোতে বসাচ্ছেন, তখনই কিন্তু এই রাজনীতিকরণটাকে আপনি আরো ত্বরান্বিত করছেন। তো এটার জন্য আপনি মেরিটোক্রেসিকে যদি প্রমোট করতে চান তাহলে অবশ্যই এক্সাম সিস্টেম রাখা উচিত, এবং সব ক্যাডারই, শুধু কোনো এক ক্যাডার না, এক জায়গায় না, সব জায়গায় এটা করা উচিত। এরকম নানা মত নিশ্চয়ই থাকবে, কিন্তু আলটিমেটলি ম্যাডাম একটা কথা বলি, এটা তো পৃথিবীর কোনো দেশে এখন পর্যন্ত রিডিউস করতে পারেনি। শুনেন, পারেনি বলেই কিন্তু প্রশ্নটা আসছে। এটা যদি এরকম হতো যে অন্যান্য দেশেও আছে, যেমন আমাদের সার্ভিসে, শুনেন, সার্ভিসে পরীক্ষা আছে, একটা বিভাগীয় পরীক্ষা হয়, আপনি জানেন, এরপরে সিনিয়র স্কেল পরীক্ষা হয়। এটা যে আমাদের স্যারের কথা বলছি, কিছু মনে করবেন না, মুই চৌধুরী স্যার, যিনি এটা জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান, উনি অনেক সৎ মানুষ, ওনাকে আমরা চাকরি শুরু থেকে খুব শ্রদ্ধা করি। তো স্যাররাও তো এই পরীক্ষা দেন নাই। এখন এই যে জুনিয়ররা, তারা বলছে যে মাঠে আমরা চাকরি করছি, তাহলে যদি আমরা ডেপুটি সেক্রেটারি পরীক্ষা দিই, জয়েন্ট সেক্রেটারিতে পরীক্ষা দিই, আবার সবাই মিলে, আবার পরীক্ষাগুলো আবার একই, যেমন বিসিএস পরীক্ষায় ডাক্তাররা কম নাম্বারে পরীক্ষা দিচ্ছে, এই ইঞ্জিনিয়াররা কম নাম্বারে, এগ্রিকালচারিস্টরা কম নাম্বারে পরীক্ষা দিচ্ছে, তারা বলছে টেকনিক্যাল একটা ক্যাডার, কিন্তু এরা অনেক ডাবল নাম্বারে পরীক্ষা দিচ্ছে। আপনি জানেন ম্যাডাম, এটা আপনি তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়েন। নানা মতে আসলে আমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, কিন্তু সময় আমাকে বেঁধে দেয়। পরে আমরা চাচ্ছি জনবান্ধব একটা প্রশাসন করার জন্য সবকিছু মিলিয়ে যেটা সহনশীল, যেটা সম্ভব আমাদের দেশের জন্য উপযোগী, সেটা যেন করা হয়। নিশ্চয়ই আমরা আরো কথা বলবো এসব নিয়ে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। সব তর্ক বিতর্ক আমাদেরকে সেই গন্তব্যেই পৌঁছাক যে গন্তব্যে আসলে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ একটি সুন্দর বেঁচে থাকার পরিবেশ পাবেন, তাদের অধিকার নিশ্চিত হবে, তারা তাদের দায়িত্ব পালন করার সুযোগ পাবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে, আবার দেখা হবে।